আরাফ ভাইয়ের ৩ বছর আগে একবার বিয়ে হয়েছিল। আপনি ওনার দ্বিতীয় স্ত্রী। আগের জনের কথা কেউ জানে না। কথাগুলো যেন মেঘহীন আকাশে হঠাৎ বজ্রপাতের মতো এসে পড়ল তানিশার কানে। সে চমকে ওঠে, পাথরের মতো জমে গেল। আরাফের সাথে তার বিয়ের বয়স এই তো মাত্র ২ সপ্তাহ হলো। হাতের মেহেদির রঙই এখনই পুরোপুরি ফিকে হয়নি। এর মধ্যেই এমন এক ভয়ঙ্কর কথা শুনলে যে কোনো মেয়ের মাথা তো ঠিক থাকার কথা নয়। তানিশার সামনে দাঁড়ানো মেয়েটির নাম রুহি। একটু আগেই নিজেকে সে আরাফের প্রতিবেশী বলে পরিচয় দিয়েছে। কথাগুলো এক নিঃশ্বাসে উগরে দিয়ে মেয়েটি আর এক মুহূর্তেও দাঁড়ায়নি। বাড়ির কেউ যদি তাকে তানিশার সাথে কথা বলতে দেখে ফেলে, সেই ভয়ে হয়তো প্রায় দৌড়ে বাড়ির বিশাল লোহার গেট পেরিয়ে অদৃশ্য হয়ে গেল সে। তানিশা হতভম্ব হয়ে বসে রইল। চারপাশের কোলাহল যেন এক নিমেষেই মিলিয়ে গেছে। বিশাল এই পুরনো আমলের ডুপ্লেক্স বাড়িটির পড়তে পড়তে আভিজাত্যের ছাপ স্পষ্ট। উঁচু প্রাচীরে ঘেরা বাড়িটির সামনের দিকটায় রয়েছে চমৎকার একটি বাগান। বাগানের একপাশে রাখা হয়েছে চেয়ার টেবিল। সেখানে বসে পড়ন্ত বিকালের শান্ত পরিবেশটাই উপভোগ করছিল তানিশা। কে জানতো এই শান্ত বিকেলেই তার জীবনে এমন এক অশান্তির ঝড় ধেয়ে আসবে যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ঠিক এমন সময় বাড়ির কাজের মেয়ে রিয়া ট্রেতে করে এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে এলো। টেবিলের উপর চায়ের কাপটা পরম যত্নে নামিয়ে রেখে সে মিষ্টি হেসে জিজ্ঞেস করলো, ভাবি আর কিছু লাগবে আপনার? তানিশা মুখ তুলে রিয়ার দিকে তাকালো। মেয়েটা নাকি অনেক ছোটবেলা থেকেই এই বাড়িতে আছে। বাড়ির কেউ তাকে কাজের মেয়ে বলে ভাবে না, বরং নিজের মেয়ের মতোই আদর যত্নে বড় করেছে। তানিশার একবার মনে হলো রিয়াকে সরাসরি জিজ্ঞেস করবে, রোহের বলা কথাগুলো কি সত্যি। রিয়া তো এই বাড়ির সব হাড়ের খবরই জানে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না তার। এক অজানা সংকোচ আর ভয়ে তানিশা নিজেকে গুটিয়ে রাখলো। রিয়া আর কিছু না বলে ভিতরে চলে গেল। টেবিলে রাখা চায়ের কাপ থেকে মৃদু ধোঁয়া উঠছে। আনমনে সে কাপে চুমুক দিল তানিশা, কিন্তু চায়ের স্বাদ যেন আজ একেবারেই পানসে লাগছে। আরাফের সাথে তার বিয়েটা ছিল পুরোপুরি পারিবারিক ভাবে। বিয়ের আগে আরাফের সাথে তার খুব একটা দেখা বা কথা হয়নি। নিজের বাবা মায়ের পছন্দের উপর চোখ বন্ধ করে ভরসা করেছিল সে। আরাফ তার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মারা গেছেন বেশ কয়েক বছর হলো। বিশাল এই বাড়িতে এখন থাকে আরাফ, তার মা রাবেয়া খাতুন আর রিয়া। এছাড়া মূল ফটক পাহারায় থাকে দারোয়ান সেলিম মিয়া। বাইরে থেকে দেখলে সাজানো গোছানো নিখুঁত এক সুখী পরিবার মনে হয়। এই ২ সপ্তাহে তানিশা নিজেও এমনটাই বিশ্বাস করতে শুরু করেছিল, কিন্তু সামান্য কয়েকটা বাক্য সব এলোমেলো করে দিল। সত্যি কি আরব কি আসলেই তাকে ধোঁকা দিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? উত্তর না জানা এক গোলক ধাঁধায় নিজেকে ক্রমশ হারিয়ে ফেলতে লাগলো তানিশা। কিরে মা, এখনো এখানে একা বসে আছিস যে? সন্ধ্যা তো নেমে এলো প্রায়, চল ভিতরে চল। বিকেলের সোনালি রোদটুকু কখন যে দিগন্তের উপরে মিলিয়ে গিয়ে চারদিকে গোধূলির ছায়া নেমে এসেছে, তানিশা টেরি পায়নি। শাশুড়ি রাবেয়ার স্নেহমাখা ডাকে আচমকা স্বস্তির ফিরে পেল সে। চমকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো পিছনে। রাবেয়া খাতুন তানিশার পাশে এসে দাঁড়ালেন। বাগানের মৃদু আলো আঁধারিতেও তানিশা স্লান মুখটা শাশুড়ির চোখ এড়ালো না। তানিশার থমথমে মুখের দিকে গভীরভাবে তাকিয়ে চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে রে মা, মনটা কি বেশি খারাপ? বাবা মায়ের কথা খুব মনে পড়ছে তাই না? বিয়ের পর নতুন নতুন এমন একটু হয়। মন খারাপ করিস না। আচ্ছা, একটু পরেই তো আলাপ অফিস থেকে ফিরবে। আমি আজ রাতেই ওকে বলবো কাল যেন তোকে তোর বাবার বাসা থেকে একটু বেরিয়ে নিয়ে আসে, কেমন? তানিশা তার বুকের ভিতর বয়ে চলা ঝড়টাকে আড়ালে রেখে অনেক কষ্টে ঠোঁটের কোণে একটা স্লান হাসির রেখা টেনে আনার চেষ্টা করলো। মৃদু স্বরে বলল, না মা, এমনিতেই বসেছিলাম, কিছু হয়নি আমার। আর বাবার বাসায় যেতে হবে না, আমি ঠিক আছি। ছেলের বউয়ের কথা শুনে রাবেয়া আশ্বস্ত হলেন।
হাসি মুখে পরম মমতায় তানিশার গাল ছুঁয়ে আদর করে দিলেন। তারপর তাকে সাথে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। কিন্তু নিজের ঘরে ফিরে আসার পর থেকে তানিশা কিছুতেই শান্ত হতে পারছে না। তার চারপাশের চেনা সবকিছুই যেন মুহূর্তের মাঝেই অচেনা আর ভয়ঙ্কর লাগতে শুরু করেছে। বিছানার এক কোণে পা গুটিয়ে বসে আছে সে। মনের ভিতরে অবিরাম এক অজানা অশান্তির আগুন জ্বলছে। সে ভাবতে পারছে না আরাফের মতো একটা মানুষ এমন প্রতারণা কেন করবে। আরাফ ছেলে হিসেবে কতটা ভালো, তাই 2 সপ্তাহে তানিশা খুব ভালো করেই বুঝেছে। তানিশা বলতে সে যেন আক্ষরিক অর্থেই পাগল প্রায়। বাবার মৃত্যুর পর থেকে পারিবারিক বিশাল ব্যবসা এক হাতে অত্যন্ত দক্ষতায় সামলাচ্ছে সে। অথচ এই ব্যস্ততার মাঝেও তানিশার প্রতি তার ভালোবাসার আর কেয়ারিং এর কোনো কমতি নেই। চোখের পাতায় এক করলে তানিশার চোখের সামনে ভেসে ওঠে বিয়ের দিন বাসর রাতের সেই আবেগঘন মুহূর্তগুলো। সেদিন রাতে ফুলে সাজানো বিশাল বিছানায় তানিশার পাশে বসেছিল আরাফ। চারদিকে রজনীগন্ধার গোলাপের মিষ্টি সুবাস। হঠাৎ আরাফ তানিশার ডান হাতটা নিজের বুকের বাপাশে একদম হৃৎপিণ্ডের উপরে চেপে ধরেছিল। আরাফের চোখের দৃষ্টি ছিল অদ্ভুত রকমের গভীর আর ঘোর লাগা। তানিশার চোখে চোখ রেখে ফিসফিস করে সে বলেছিল, কথা দাও তানিশা, কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো? তুমি হয়তো জানো না, তোমাকে ছাড়া আমি বড্ড অসহায়। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না, থাকতেও পারবো না। আমি তোমাকে আমার অন্তরাত্মা হিসেবে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চাই। আমরা দুজন একসাথে বাঁচবো, একসাথে বৃদ্ধ হব। তোমাকে আমি কখনো আমার চোখের আড়াল করতে চাই না। আমরা একে অপরের পরিপূরক হয়ে বাঁচতে চাই। কথা দাও তানিশা, কথা দাও। আরাপ কথাগুলো এত গভীর আবেগ আর এমন এক অদ্ভুত সম্মোহনী দৃষ্টি নিয়ে বলেছিল যে তানিশা সেই দৃষ্টির মায়াজাল থেকে নিজেকে বের করতে পারেনি। তার মনে হচ্ছিল আরাপ তার জন্ম জন্মান্তরের চেনা সেই ঘোরের মধ্যে তানিশা কি জবাব দিবে তা যেন ভেবেই পাচ্ছিল না। তার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আরাপ তাকে এমনভাবে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরেছিল যে তানিশার মনে হয়েছিল সে যেন আরাফের আত্মার সাথে মিশে যাচ্ছে। সেদিন আরাফের সেই স্পর্শে কোনো জোর জুলুম ছিল না, ছিল শুধু এক নিখাদ নির্ভরতা। তানিশা নিজেকে আর ধরে রাখতে পারেনি। মনে প্রাণে সে নিজেকে সঁপে দিয়েছিল আরাফের কাছে। শুধু এই একটা রাতি নয়, গত 2 সপ্তাহে আরাফ তানিশাকে প্রমাণ করে দিয়েছে সে কতটা যত্নশীল। এমন স্বামী পাওয়া তো যে কোনো মেয়ের জন্যই স্বপ্নের মতো। তানিশা বাথরুম থেকে গোসল করে বের হলে আরাফ নিজের তোয়ালে দিয়ে সযত্নে তার ভেজা চুল মুছে দেয়। তানিশা শাড়ি পরতে গেলে আরাফ নিজ হাতে তার শাড়ির কুচি ঠিক করে দেয়। এমনকি খাবার টেবিলে বসে নিজের হাতের খাবার তুলে তানিশার মুখে খাইয়ে দেয়। রাবেয়া তানিশাকে আড়ালে ডেকে হেসে হেসে বলছিল, শোনো মা, আমার ছেলেটা কিন্তু ওর বাবার মতোই একটু পাগল টাইপের। সে কিন্তু একদম উজাড় করে ভালোবাসতে জানে। তাই ওর এসব কিছু কিন্তু তোমাকে মানিয়ে নিতে হবে, সহ্য করতে হবে। শাশুড়ির কথায় তানিশা সেদিন লজ্জায় লাল হয়ে কেবল মুচকি হেসেছিল। কারণ মনে মনে তো সে সব সময় এমন একজন স্বামী চেয়েছে যে তাকে রানীর মতো মাথায় করে রাখবে। কিন্তু আজ এই কথাগুলো শোনার পর আরাফের এই অতিরিক্ত ভালোবাসা, এই পাগলামি সবকিছুই যেন তানিশার কাছে কেমন এক গভীর রহস্যের মতো মনে হচ্ছে। এত কিছুর পিছনে কি তবে কোনো অপরাধবোধ লুকিয়ে আছে? আগের স্ত্রীর কোনো ছায়া কি এখনো এ বাড়িতে ঘুরে বেড়াচ্ছে? এই বিশাল বাড়িটায় সব মিলিয়ে প্রায় 7টা বড় বড় ঘর। নিচতলায় ড্রয়িং রুম আর ডাইনিং এর পাশাপাশি 2টো ঘর, আর উপরতলায় পাশাপাশি 5টা ঘর। সিঁড়ি দিয়ে উঠে করিডোর ধরে এগোলে ঠিক মাঝখানের ঘরটার দরজায় একটা বিশাল পুরনো আমলের পিতলের থালা ঝোলানো থাকে। বিয়ের দ্বিতীয় দিনে আরব পুরো বাড়ি ঘুরিয়ে দেখানোর সময় ওই ঘরটার সামনে এসে আচমকা থেমে গিয়েছিল। তানিশার হাত শক্ত করে ধরে খুব সিরিয়াস গলায় বলে দিয়েছিল, তুমি এই পুরো বাড়ির যেখানে খুশি যখন খুশি ঘুরে বেড়াও, কিন্তু ভুলেও কখনো এই মাঝখানের রুমের দরজা খোলার চেষ্টা করবে না।
ওই ঘরের আশেপাশেও যাবে না। তানিশা অবাক হয়ে জিজ্ঞেস করছিল, কেন, কি আছে ওই ঘরে? তখন আরাফের গলাটা অদ্ভুতভাবে ভারী হয়ে এসেছিল। চোখের কোণে পানি জমতে দেখেছিল তানিশা। গলা ঝেড়ে কান্নাজড়িত স্বরে আরাফ বলেছিল, ওই ঘরটার ভিতরে আমার মৃত বাবার অনেক স্মৃতি রাখা আছে। আমি বাবাকে ভীষণ ভালোবাসতাম। ওই ঘরটার দরজা খুললে বাবার ব্যবহৃত জিনিসপত্র দেখলে আমার বুকে মোচড় দিয়ে ওঠে। অন্যরকম এক কষ্ট হয় আমার, যা আমি সহ্য করতে পারি না। কথাগুলো বলতে বলতে আরাফ অত্যন্ত আবেগঘন হয়ে পড়েছিল। সেদিনের মতো সে তানিশাকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছিল নিজের কষ্টের উপশম খুঁজতে। তানিশা আর কখনো ওই ঘরের ব্যাপারে কোনো প্রশ্ন তোলেনি, কিন্তু আজ তানিশার মনের ভিতর সন্দেহের বীজ এমনভাবে শেকড় গেড়েছে যে সবকিছুই তার কাছে সাজানো নাটক বলে মনে হচ্ছে। ওই তালাবদ্ধ ঘরে কি সত্যি বাবার স্মৃতি রয়েছে, নাকি অন্য কারো? হঠাৎ বাড়ির বাইরে জোরালো হর্ন বাজিয়ে একটা গাড়ি ঢোকার আওয়াজ পাওয়া গেল। আরাফ অফিস থেকে ফিরেছে। তানিশার বুকের ধুকপাখানি এক লাফে বেড়ে গেল কয়েক গুণ। সে দ্রুত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ওড়না ঠিক করে নিল। চোখে মুখে পানি দিয়ে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করলো। আরাফকে কখনোই এখনই কিছু বুঝতে দেওয়া যাবে না। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নামার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালো সে। কিন্তু সিঁড়ির দিকে যাওয়ার পথে তার দৃষ্টি আপনা আপনি আটকে গেল সেই মাঝখানের তালাবদ্ধ ঘরটার দরজায়। সে ঘরটা যেন আজ এক অদ্ভুত নীরবতায় তানিশাকে ডাকছে। তানিশা ডোক গিলে দৃষ্টি সরিয়ে নিল, তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। তানিশার নিচে নেমে যাওয়ার পরপরই এক অকল্পনীয় ঘটনা ঘটতে শুরু করলো। কেউ কোথাও নেই, বাতাস পর্যন্ত নেই, অথচ মাঝখানের রুমের দরজায় ঝুলছে তালা। হঠাৎ করেই একা একাই টুংটাং শব্দ করে নড়ে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই তালা সহ পুরো কাঠের দরজাটা এমনভাবে থরথর করে কাঁপতে শুরু করলো যেন ভিতর থেকে কেউ আপ্রাণ চেষ্টা করে বাইরে বের হয়ে আসার জন্য। এক অজানা ভয়ঙ্কর রহস্যে অন্ধকারে ডুব দিতে চলেছে তানিশার সাজানো নতুন জীবন। তানিশা দ্রুত পায়ে নিচে নেমে এসে মূল দরজাটা খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আরাফ। সারাদিনের অফিসের ক্লান্তি সত্ত্বেও তার চোখে মুখে এক ধরনের হাস্যোজ্জ্বল ভাব। তানিশাকে দেখা মাত্রই আরাফের ঠোঁটের কোণে ভুবন ভোলানো হাসি ফুটে উঠল। ভিতরে ঢুকে তানিশাকে আলতো করে কাছে টেনে কপালে গভীর এক চুমু খেলো আরাফ। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কি খবর ডার্লিং, আমার জন্য খুব অপেক্ষা করছিলে বুঝি? তানিশা নিজেকে সামলে নিয়ে স্লান হাসার চেষ্টা করলো, তারপর বলল, হ্যাঁ, তা তো করছিলামই। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। আরাপ আলতো হাতে তানিশার কাঁধ জড়িয়ে ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিয়ে গেল। বেডরুমে ঢুকে তোয়ালে দিয়ে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আরাপ। পানির কল ছাড়ার শব্দ কানে আসতেই তানিশার ভিতরকার সেই সুপ্ত সন্দেহটা আবার মাথাচাড়া দিয়ে উঠল। প্রহের বেলা কথাগুলো যেন মস্তিষ্কে হাতুড়ির মতো পেটাচ্ছে। তানিশা আর নিজেকে আটকাতে পারল না। বিছানার উপর পড়ে থাকা আরাপের ফোনটা কম্পিত হাতে তুলে নিল। তার হাত ঘামছে, বুক কাঁপছে। স্বামীর ফোন চেক করাটা যে কতটা নিচু কাজ সেটা সে জানে, কিন্তু অজানা আতঙ্ক তাকে বাধ্য করছে। পাসওয়ার্ড সে জানতো। বিয়ের পরেই আরাপ তাকে সব পাসওয়ার্ড দিয়ে রেখেছিল। দ্রুত হাতে গ্যালারি ওপেন করলো তানিশা। হাজার হাজার ছবি, অফিস ট্যুর, সাইট ভিজিট, বন্ধুদের সাথে আড্ডা, আর ইদানিং তানিশার সাথে তোলা অজস্র ছবি। কোথাও কোনো অচেনা মেয়ের ছায়া পর্যন্ত নেই। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কল লিস্ট সব তন্ন তন্ন করে খুঁজলো সে। কোথাও সন্দেহজনক কিচ্ছু নেই। সবকিছু একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার। তানিশা ফোনটা আগের জায়গায় রেখে দিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ফেললো। নিজের উপরই তার রাগ হতে লাগলো। ছি, রুহির মতো একটা অচেনা মেয়ের কথায় সে নিজের স্বামীকে সন্দেহ করছে। আর আপনাকে এতটা ভালোবাসে, সব এক্সেস দিয়ে রেখেছে, সেখানে লুকোচুরির কি থাকতে পারে? নিশ্চয়ই রুহি মিথ্যে বলছে, অথবা মেয়েটার মাথায় সমস্যা আছে। তানিশা মনে মনে সিদ্ধান্ত নিল এই ফালতু বিষয় নিয়ে সে আর ভাববে না। এর মধ্যে ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো।
আরাপ তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে এলো। তার মুখে এক ঝলমলে হাসি। তানিশার দিকে তাকিয়ে উৎসাহ নিয়ে বলল, তানিশা, ঝটপট রেডি হয়ে নাও তো, দেরি করো না। তানিশা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন, এখন আবার কোথায় যাব? আজ তোমাকে নিয়ে বাইরে ডিনার করব। সারাদিন অফিস করে বোর হয়ে গেছি, একটু লং ড্রাইভে যাব, তারপর খোলামেলা কোথাও বসে খাবো। তানিশা আমতা আমতা করে বলল, কিন্তু রাতের রান্না তো সব শেষ। রিয়া অনেক কষ্ট করে রান্না করেছে, খাবারগুলো নষ্ট হবে না। আরাব ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বলল, আরে ধুর, খাবার নষ্ট হবে কেন? মা, রিয়া, দারোয়ান চাচা খেয়ে নিবে, আর বাকিটা ফ্রিজে থাকবে। তুমি এসব নিয়ে ভেবো না তো, জলদি তৈরি হয়ে নাও প্লিজ। স্বামীর আবদার ফেলার সাধ্য তানিশার নেই। শালমারি খুলে একটা গাঢ় খয়েরি রঙের সালোয়ার কামিজ বের করলো। পোশাকটা আরাফের খুব পছন্দের। হালকা সাজগোজের পর চুলগুলো ছেড়ে দিল সে। আয়নার নিজেকে দেখে তানিশা নিজেই একটু থমকে গেল। খয়েরি রঙে তার দুধালতা গায়ের রং যেন আরো উজ্জ্বল হয়ে ফুটে উঠেছে। ছিপছিপে গরনের মায়াবী চেহারাটায় একটা অদ্ভুত সৌন্দর্য আছে। কিছুক্ষণের মধ্যে তারা বেরিয়ে পড়লো। আরাব ড্রাইভিং সিটে বসে আপন মনে শীষ বাজাচ্ছে আর গাড়ি চালাচ্ছে। পাশের সিটে বসে তানিশা বাইরের দিকে তাকিয়ে আছে। কাছের উপরে ছুটে চলা আলো আঁধারের খেলা দেখতে দেখতে তার মনটা বেশ ফুরফুরে হয়ে উঠল। আরাব মাঝে মাঝেই এটা সেটা বলছে, তানিশাও হাসি মুখে উত্তর দিচ্ছে। গাড়িটা তখন শহরের একটু নির্জন এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, ল্যাম্পপোস্টের আলো খুব একটা নেই। আরাব অফিসের কোনো একটা মজার ইনসিডেন্ট শেয়ার করলো। তানিশা মন দিয়ে শোনার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে অভ্যাসবশত গাড়ির লুকিং গ্লাসের দিকে চোখ পড়তে তানিশার সর্বশরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। গ্লাসে স্পষ্ট দেখা যাচ্ছে পিছনের সিটে কেউ একজন বসে আছে। ছায়ার মতো অন্ধকার, কিন্তু মানুষের অবয়ব স্পষ্ট। গাড়ির পিছনে ওটা কে বসে আছে? আজকে চিৎকার করে ওঠে তানিশা। ঝট করে পেছনে তাকালো। পিছনের সিট একদম ফাঁকা, কেউ নেই। শুধু সিটের চামড়ার উপর রাস্তার ল্যাম্পপোস্টের আলো পড়ে চকচক করছে। আরাপ চমকে গিয়ে ব্রেক কষলো। চিন্তিত মুখে তানিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হলো তানিশা, চিৎকার করলে কেন? সব ঠিক আছে তো? তানিশা তখনও বড় বড় চোখে পিছনের সিটের দিকে তাকিয়ে আছে। তার শরীর থরথর করে কাঁপছে। আমতা আমতা করে বলল, আরাপ, আমার মনে হলো, মানে লুকিং গ্লাসে দেখলাম পিছনের সিটে কে যেন বসে আছে। আরাপ শব্দ করে হেসে উঠল। তানিশার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অভয় দিয়ে বলল, দূর বোকা মেয়ে, এই গাড়িতে আমরা দুজন ছাড়া আর কোনো প্রাণীও নেই। চোখের ভুলে সব, মন শান্ত করো। তানিশা জোরপূর্বক হাসার চেষ্টা করলো। হয়তো ঠিক মনের ভুল হবে, কিন্তু মনের খচখচানিটা গেল না। সে কি আসলেই ভুল দেখেছে, নাকি অন্য কিছু? শহরের কোলাহল ছাড়িয়ে তারা একটা বেশ নিরিবিলি রিসোর্ট টাইপ রেস্টুরেন্টে এসে পৌঁছালো। জায়গাটা অসম্ভব সুন্দর। খোলা আকাশের নিচে বসার ব্যবস্থা, পাশে একটা বিশাল সুইমিং পুল। তার নীল পানি চাঁদের আলোয় চিকচিক করছে। মৃদু ভলিউমে ইনস্ট্রুমেন্টাল মিউজিক বাজছে। সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ। সুইমিং পুলের ধারের একটা টেবিলে তারা মুখোমুখি বসলো। আকাশে আজ তারার মেলা, ফুরফুরে বাতাস। তানিশার খোলা চুলগুলো উড়ছে। আরাপ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টিতে এত গভীরতা যে তানিশা চোখ নামিয়ে নিতে বাধ্য হলো। আরাপ হঠাৎ টেবিলের উপর রাখা তানিশার হাতটা আলতো করে স্পর্শ করলো। আবেগজড়িত কণ্ঠে বলল, জানো তানিশা, ঠিক এমন একটা মুহূর্তের জন্য আমি কত বছর অপেক্ষা করেছি। যখন থেকে আমি ভালোবাসার মানে বুঝতে শিখেছি, তখন থেকেই শুধু আমার স্ত্রীকে নিয়ে, মানে তোমাকে নিয়ে এমন একটা মুহূর্তের স্বপ্নে দেখেছি। আজ মনে হচ্ছে আমার জীবনটা পূর্ণ হলো। আরাপের কথাগুলো তানিশার হৃদয়ে গিয়ে লাগলো। সব ভয়, সব সন্দেহ যেন নিমেষেই উবে গেল। এমন রোমান্টিক একজন মানুষকে কি কখনো প্রতারক ভাবা যায়? তানিশা মুগ্ধ হয়ে আরাপের কথা শুনছিল। এর মাঝেই ওয়েটার খাবার নিয়ে গেল।
খাওয়া দাওয়ার ফাঁকে আরাপ একদৃষ্টে তাকিয়ে রইল তানিশার দিকে। তানিশার মুখে খাবার তুলতে গিয়েও পারল না। লজ্জায় তার গাল লাল হয়ে উঠল। ফিসফিস করে বলল, কি দেখছো এভাবে? সবাই তাকাচ্ছে তো। এভাবে তাকিয়ে থাকলে আমি খাবো কি করে স্যার? আমি বুঝি লজ্জা করে না? আরাপ হেসে বলল, আচ্ছা বাবা, আর দেখবো না, তুমি খাও। ডিনার শেষে তারা যখন বের হলো তখন রাত বেশ গভীর, চারপাশ শুনশান। আরাব গাড়িটা পার্কিং থেকে বের করে আনার জন্য গেল। তানিশা রেস্টুরেন্টের গেটের বাইরে ফুটপাতে একা দাঁড়িয়ে রইল। হঠাৎ করে কোথাও থেকে যেন এক অদ্ভুত দমকা হাওয়া বয়ে গেল। তানিশা ওড়নাটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো কালো বোরকা পরিহিত এক মহিলা। মুখটা দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো ছাড়া, কিন্তু সেই চক্ষু দুটো যেন স্বাভাবিক নয়। মহিলাটি কোনো কথা বলল না, শুধু চুপ করে তানিশার সামনে দাঁড়িয়ে রইল। তানিশা কিছুটা ভোঁকরে গেল, একটু পিছিয়ে গিয়ে ইতস্ত করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? মহিলাটি অদ্ভুত এক ফ্যাকাশে খসখসে গলায় বলে উঠল, আমার নিষ্পাপ মেয়েটাকে বাঁচাও, ওর কোনো দোষ নেই গো মা, ওকে বাঁচাও। তানিশার ব্রু কুঁচকে গেল। পাগল নাকি সে? জিজ্ঞেস করলো, আপনার মেয়ে? কে আপনার মেয়ে? কি হয়েছে তার? ঠিক সেই মুহূর্তে আরাফের গাড়িটা এসে তানিশার পাশে ব্রেক কষলো। হর্নের শব্দে তানিশা চমকে উঠল। আরাফ গ্লাস নামিয়ে ডাকলো, তানিশা এসো, গাড়িতে ওঠো। তানিশা আরাফের দিকে তাকিয়ে বলল, আরাফ, এই মহিলাটি কিছু সাহায্য চাইছে, ওনার মেয়ে নাকি বিপদে পড়েছে। আরাফ বিরক্ত মুখে গাড়ি থেকে নামলো। পকেট থেকে বেশ কিছু টাকা বের করে মহিলাটির হাতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, আর ঝামেলা করবেন না, যান এখান থেকে। মহিলাটি টাকাগুলো হাতে নিল ঠিকই, কিন্তু আরাফের দিকে তাকালো না। সে একদৃষ্টে তানিশার দিকে তাকিয়ে রইল। আরাফ তানিশার হাত ধরে গাড়িতে বসিয়ে দিল। গাড়িটা স্টার্ট দিয়ে যেই না টান দিল, পিছনের দিকে তাকিয়ে তানিশা দেখল মহিলাটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দুহাত তুলে চিৎকার করছে। বাতাসের শোঁ-শোঁ শব্দের মধ্যেও তানিশার কানে ভেসে এলো সেই হাড় হিম করা অভিশাপ, তোরা মরবি, সব কয়টা মরবি, কেউ বাঁচতে পারবি না। সে ফিরে আসছে, সে তোদের থেকে প্রতিশোধ নিতে ফিরে আসছে। তানিশার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত গ্লাস তুলে দিল। আরাপ নির্বিকার ভাবে গাড়ি চালাচ্ছে, যেন সে কিছুই শুনতে পায়নি। বাড়িতে ফিরতে ফিরতে রাত প্রায় 12টা। ক্লান্ত তানিশা বিছানায় গা এলিয়ে দিতে ঘুমের চোখ জড়িয়ে এলো। আরাপ আগেই ঘুমিয়ে পড়েছে। বিশাল ঘরটা এসির ঠান্ডায় জমে আছে। কতক্ষণ ঘুমিয়েছিল তানিশা জানে না। হঠাৎ এক কান্নার শব্দে তার ঘুম ভেঙে গেল। কান্নার আওয়াজটা যেন বুকের ভিতর থেকে উঠে আসা দীর্ঘশ্বাসের মতো মনে হচ্ছিল। তানিশা ধর্মর করে উঠে বসলো। চারদিক অন্ধকার, শুধু জানালার পর্দা ছুঁয়ে আসা সামান্য আলো। আরাপ, শুনছো? তানিশা আরাপকে ধাক্কা দিল, কিন্তু আরাপ গভীর ঘুমে আচ্ছন্ন, কোনো সাড়া নেই। কান্নার আওয়াজটা এবার আরোই স্পষ্ট হলো, মনে হচ্ছে ঘরের বাইরে করিডর থেকে আসছে। তানিশা ভয়ে ভয়ে খাট থেকে নামলো। কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে দরজার দিকে। দরজাটা সামান্য ফাঁক করতেই করিডরের আবছা অন্ধকারে সে যা দেখলো, তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে মাঝখানের তালাবদ্ধ নিষিদ্ধ ঘরটা, সেই ঘরের দরজার ঠিক সামনেই কেউ একজন বসে আছে, মেঝেতে বসে, হাঁটুতে মুখ গুজে কাঁদছে। তার পরনে সেই একই কালো পোশাক যা রেস্টুরেন্টের সামনে দেখা মহিলাটির গায়ে ছিল। তানিশার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। পা দুটো যেন মেঝের সাথে আটকে গেছে। তবুও কোনো এক অদৃশ্য শক্তির টানে সে ধীরে ধীরে এগিয়ে গেল ছায়াটির দিকে। কাঁপা কাঁপা গলায় ডাকলো, কে? কে আপনি? এখানে কি করছেন? ছায়াটি কান্না থামিয়ে দিল আস্তে আস্তে, মুখটা হাঁটু থেকে তুলল। ঘাড় ঘুরিয়ে তানিশার দিকে তাকাতেই তানিশার আত্মা শুকিয়ে গেল। ওটা কোনো মানুষের মুখ নয়। গাল দুটো ঝলসানো, মাংস খসে পড়েছে, চোখের মনি নেই। সেখানে শুধু দুটো অন্ধকার গর্ত, দাঁতগুলো হিংস্র পশুর মতো বের হয়ে আছে। মুহূর্তের মধ্যেই সেই বীভৎস মূর্তিটি এক অমানবিক গর্জন করে তানিশার উপর ঝাঁপিয়ে পড়ল। তানিশা পালানোর সুযোগ পেল না।
শক্ত ঠান্ডা দুটো হাত খপ করে চেপে ধরল তানিশার হাত। আহ! তানিশা যন্ত্রণায় চিৎকার করে উঠল। সে তার হাতের কবজিতে দাঁত বসিয়ে দিল। এক হ্যাঁচকা টানে তানিশার হাতের রগ ছিঁড়ে ফেলল সে। ফিনকি দিয়ে গরম রক্ত ছিটকে পড়ল করিডোরের সাদা মেঝেতে। তানিশার চোখের সামনে সবকিছু দুলে উঠল, তারপর সব অন্ধকার। আরাব গলাফাটা এক আর্তনাদ করে ঘুম থেকে লাফিয়ে উঠল তানিশা। বুকের ভিতর হৃৎপিণ্ডটা যেন বেরিয়ে আসতে চাইছে। সারা শরীর ঘামে ভিজে একাকার, কপালে লেপ্টে আছে ভেজা চুল। নিঃশ্বাসের গতি এতটাই দ্রুত যে মনে হচ্ছে দম আটকে মারা যাবে সে। তানিশার চিৎকারে আরাপের ঘুম ভেঙে গেল। সে দ্রুত উঠে বসে তানিশাকে জড়িয়ে ধরল। তানিশা থরথর করে কাঁপছে। আরাপ বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তানিশা, এমন করছো কেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছো? তানিশা কিছু বলতে চাইলো, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ভয়ে তার জিভ যেন আড়ষ্ট হয়ে গেছে। চোখের সামনে এখনো ভাসছে সেই ভয়ঙ্কর দৃশ্য। আরাব দ্রুত বেড সাইড টেবিল থেকে পানির গ্লাসটা বাড়িয়ে দিল তানিশার মুখের সামনে। নাও, একটু পানি খাই নেও। শান্ত হও লক্ষ্মীটি, আমি তো আছি। তানিশা ডক করে এক নিঃশ্বাসে পুরো গ্লাস পানি শেষ করলো। একটু ধাতস্থ হয়ে সে কাঁপা কাঁপা গলায় স্বপ্নের বিস্তারিত জানালো আরাবকে। সব শুনে আরাব তাকে আরো শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরলো। চুলে বিলি কেটে দিয়ে অভয় দিয়ে বলল, ধুর পাগলি, ওটা শুধু একটা স্বপ্ন ছিল। নতুন জায়গায় এসেছো, তাই অবচেতন মনের সব ভয় কাজ করছে। বাস্তবে এসবের কোনো অস্তিত্ব নেই। ঘুমোতে এবার। আরাব তানিশাকে বুকের মাঝে নিয়ে শুয়ে পড়ল, কিন্তু তানিশার চোখের পাতা আর এক হলো না। জানালার পর্দার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোর দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, কেন দেখলো সে এমন স্বপ্ন? ওই মহিলা কেন তাকে সাবধান করছিল? কেনই বা অভিশাপ দিল? তার সবচেয়ে বড় কথা, স্বপ্নের ওই মহিলা কি আরাফের পূর্ব পরিচিত কেউ? হাজারো প্রশ্নের ভিড়ে তানিশার মস্তিষ্ক যেন অবশ হয়ে আসতে লাগলো। সকালবেলার মিষ্টি রোদে ঘরটা ভরে গেছে। তানিশা যখন বিছানা ছাড়লো, আরাফ যখন শাওয়ার নিয়ে অফিসের জন্য তৈরি হচ্ছে, তানিশা নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। সে নিজ হাতে আরাফের শার্ট এগিয়ে দিল, অফিসের ব্যাগটা গুছিয়ে দিল। যাওয়ার আগে আরাফ তানিশার সামনে এসে দাঁড়ালো। দুহাতে তানিশার মুখটা তুলে ধরে কপালে গভীর একটা চুমু খেলো, তারপর মায়া ভরা গলায় বলল, নিজের খেয়াল রেখো জান। আর শরীর খারাপ লাগলে বা কোনো সমস্যা হলে সাথে সাথে আমাকে ফোন করবে, কেমন? তানিশা স্লানে হেসে বলল, আচ্ছা, তুমি সাবধানে যেও। আরাব বেরিয়ে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিল তানিশা। বেসিনে হাত ধুতে গিয়ে হঠাৎ তার চোখ আটকে গেল আয়নায়। নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে তার দৃষ্টি নামলো নিজের ডান হাতের কবজির দিকে। মুহূর্তে তানিশার সর্বশরীরে একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল। স্বপ্নটা যদি মিথ্যেই হয়, তবে তার ডান হাতের কবজিতে এই দাগ কিসের? স্পষ্ট লাল হয়ে আছে কবজির চামড়াটা, যেন কেউ খুব শক্ত হাতে তার হাতটা চেপে ধরেছিল। আঙ্গুলের ছাপগুলো এখনো দগদগ করছে। তানিশা হাত দিয়ে জায়গাটা স্পর্শ করলো। চিনচিন করে ব্যথা হচ্ছে। তানিশা বিস্ময়ে হতবাক হয়ে গেল। স্বপ্নের ঘটনা কি বাস্তবে ঘটতে পারে, নাকি কাল রাতে ঘুমের ঘরে আসলেই কেউ এসেছিল? এই ঘরে তানিশার মাথাটা ভন ভন করে ঘুরতে লাগলো। সে বুঝতে পারলো এই বাড়িতে স্বাভাবিকতার আড়ালে বড় কোনো অস্বাভাবিক ঘটনা লুকিয়ে আছে। দুপুরের দিকে বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে পড়ে। তানিশা আনমনে হাঁটতে হাঁটতে দোতলার করিডোরে চলে এলো। তার পা দুটো যেন নিজের অজান্তেই তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই মাঝখানের ঘরটার দিকে। তালাবদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে তানিশা একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করলো। দরজার গায়ে হাত বুলোতে যাবে ঠিক তখনই পিছন থেকে এক কঠিন কণ্ঠস্বর বেরিয়ে এলো, বৌমা, এখানে দাঁড়িয়ে কি করছো তুমি? তানিশা চমকে উঠে পিছনে তাকালো। শাশুড়ি রাবিয়া দাঁড়িয়ে আছেন। তার চোখে মুখে এক অদ্ভুত ক্রোধ।
তানিশা তুতলামি করে বলল, না না মা, কিচ্ছু না, এমনি দেখছিলাম। রাবেয়া দ্রুত পায়ে এগিয়ে এলেন, তানিশার হাত ধরে একরকম হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে আনলেন সেখান থেকে। রাগী গলায় বললেন, আর আপনার তোমাকে নিষেধ করেছে এই ঘরের আশেপাশে আসতে, তারপরও কেন এসেছো? হ্যাঁ, নিষেধের কি কোনো গুরুত্ব নেই তোমার কাছে? তানিশা অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। এই বাড়িতে আসার পর গত 2 সপ্তাহে রাবেয়াকে সে মায়ের মতোই দেখছে। সবসময় হাসি খুশি নরম স্বভাবের মানুষটা আজ হঠাৎ এমন রেগে গেলেন কেন? সামান্য একটা বন্ধ ঘরের জন্য এত তীব্র প্রতিক্রিয়া। তানিশার বিস্মিত মুখ দেখে রাবেয়া হয়তো বুঝতে পারলেন তিনি বাড়াবাড়ি করে ফেলেছেন। মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলেন তিনি। মুখের রাগী ভাবটা সরিয়ে জোর করে একটা হাসি ফোটালেন। তানিশার কাঁধে হাত রেখে নরম সুরে বললেন, আসলে মা, তুমি তো জানো না, ওখানে তোমার শ্বশুরের অনেক স্মৃতি আছে। ওনার ব্যবহৃত জামা কাপড়, ডায়েরি, চশমা সব। ওগুলো দেখলে আমার আর আরাপের বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। পুরনো কষ্টগুলো নতুন করে জেগে ওঠে। তাই আমরা চাই না কেউ ওই ঘরের দরজা খুলুক বা ওইদিকে যাক। তুমি কিছু মনে করো না মা, আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। তানিশার মনের খটকা তবুও গেল না, সে পাল্টা প্রশ্ন করলো, কিন্তু মা, বাবার স্মৃতি থাকলে তো সেটা যত্ন করে রাখার কথা। এভাবে ভুতুড়ে বাড়ির মতো তালাবদ্ধ করে রাখা, আর কেউ ওইদিকে গেলেই রেগে যাওয়া, ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক লাগছে। কি এমন জিনিস আছে সেখানে যা দেখলে এত কষ্ট হবে? রাবেয়া এবার একটু গম্ভীর হলেন, এড়িয়ে যাওয়ার ভঙ্গিতে বললেন, তুমি বুঝবে না মা, সব স্মৃতি সুখের হয় না। কিছু স্মৃতি মানুষকে কেবল যন্ত্রণাই দেয়। এর চেয়ে বরং ভালো ওই রুমের আশেপাশে না ঘেঁষা। চলো, আমার ঘরে চলো, তোমার জন্য একটা শাড়ি বের করেছি, দেখবে এসো। তানিশা শাশুড়ির সাথে চলে এলো ঠিকই, কিন্তু তার মনের সন্দেহ আরো ঘনীভূত হলো। সাধারণ স্মৃতি হলে কেউ এমন আচরণ করে না, নিশ্চিত এর পিছনে গোপন কোনো রহস্য আছে। আর এই রহস্যের চাবিকাঠি হয়তো রিয়া। মেয়েটা সব জানে কিন্তু ভয়ে মুখ খোলে না। তানিশা ঠিক করলো আজ বিকেলে সে রিয়াকে চেপে ধরবে। কিন্তু বিকেলে তানিশার সব পরিকল্পনায় পানি ঢেলে দিলেন রাবেয়া খাতুন। আসরের পর তিনি তানিশাকে ডেকে বললেন, বৌমা, আমার এক দূর সম্পর্কের বোনের শরীর খুব খারাপ। আমি আর রিয়া তাকে দেখতে যাচ্ছি, ফিরে আসতে আগামীকাল সকাল হবে। তুমি একা থাকতে পারবে না মা? সেলিম দারোয়ান তো আছেই নিচে, আর আরাপও অফিস থেকে ফিরবে একটু পরেই। তানিশা অবাক হয়ে বলল, রিয়াকে নিয়ে যাচ্ছেন কেন মা? ও থাকলে তো আমার একটু সাহায্য করতো। রাবেয়া বললেন, ওখানে হাতে হাতে কাজ করার লোক নেই। রিয়া সাথে থাকলে আমার সুবিধা হবে। তুমি নিজের খেয়াল রেখো মা, আমরা কাল সকালেই চলে আসব। তানিশা আর কিছু বলতে পারলো না। রাবেয়া রিয়াকে নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলেন। তানিশা বারান্দায় দাঁড়িয়ে গাড়িটা গেট দিয়ে বেরিয়ে যেতে দেখলো। তার মনে হলো তাকে ইচ্ছে করেই একা করে দেওয়া হলো। রিয়া যেন তানিশাকে কিছু বলে দিতে না পারে, সেজন্যই কি তাকে সরিয়ে নেওয়া হলো। সন্ধ্যার আগের সময়টা তানিশার বড্ড বিষণ্ণ লাগে। তানিশার নিচে নেমে বাগানে এলো। মেইন গেটের পাশে দারোয়ান সেলিম মিয়া বসে মনোযোগ দিয়ে পেপার পড়ছেন। তানিশা ভাবলো এই লোকটার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় কিনা। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা, পেপার পড়ছেন? সেলিম মিয়া চশমাটা নাকের ডগায় নামিয়ে হাসলেন। জি মা, আপনি কিছু বলবেন? তানিশা এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বলল, আচ্ছা চাচা, আপনি কতদিন যাবৎ এই বাড়িতে কাজ করছেন? সেলিম মিয়া একটু ভেবে বললেন, তা ধরেন মাস 10 হবে। আমি তো নতুনই বা বলা চলে। আগের দারোয়ান চলে যাওয়ার পর স্যার আমাকে নিয়োগ দিলেন। কেন মা? তানিশার আশার বেলুনটা ফুটো হয়ে গেল। 1 বছরও হয়নি, তার মানে 3 বছর আগের সেই রহস্যময় বিয়ের ব্যাপারে এই লোক কিছুই জানে না। তানিশা হতাশ গলায় বলল, আচ্ছা, এমনি জিজ্ঞেস করলাম চাচা। সেলিম মিয়া আবার পেপারে মন দিলেন। তানিশা মন খারাপ করে বাড়ির দিকে পা বাড়ালো। ঠিক তখনই গেটের বাইরে থেকে একটা অস্পষ্ট শব্দ কানে এলো। তানিশা ভাবি,
তানিশা থমকে দাঁড়ালো, গেটের ফাঁক দিয়ে দেখলো রোহি দাঁড়িয়ে আছে। মেয়েটা এদিক ওদিক তাকাচ্ছে, যেন কেউ তাকে দেখে না ফেলে। তানিশাকে দেখতে পেয়ে সে হাতের ইশারায় কাছে ডাকলো। তানিশার বুকটা ধক করে উঠল। সে দ্রুত পায়ে গেটের কাছে গেল। দারোয়ান সেলিম মিয়া তখনও পেপারে মগ্ন, তাই খেয়াল করলেন না। তানিশা ফিসফিস করে বলল, কি ব্যাপার, তুমি আবার এসেছো? কাল এত বড় একটা মিথ্যা কথা বললে কেন আমাকে? তোমার কি লজ্জা করে না? রুহি একটু বিচলিত হলো না, বরং তার চোখে মুখে ছিল এক ধরনের মরিয়া ভাব। সে বলল, আমি জানতাম ভাবি তুমি আমার কথা বিশ্বাস করবে না। আরাব ভাই এমন নিখুঁত নাটক সাজিয়েছে, আর তোমাকে এমন ভালোবাসার জালে জড়িয়েছে যে তাকে সন্দেহ করা তোমার পক্ষে অসম্ভব। কিন্তু বিশ্বাস করো ভাবি, উনি তোমার সাথে প্রতারণা করেছে। উনি একজন খুনি। তানিশা রেগে গিয়ে বলল, চুপ করো, একদম বাজে কথা বলবে না। আরাফ আমাকে ভালোবাসে। তোমার কথার প্রমাণ কি? প্রমাণ ছাড়া আমি একটা কথাও বিশ্বাস করব না। রহিম আর তার ওড়নার নিচ থেকে একটা খাম বের করলো। সেখান থেকে একটা পুরনো ছবি বের করে তানিশার চোখের সামনে ধরলো। এই নাও প্রমাণ। নিজের চোখেই ধরলো। তানিশা ছবিটার দিকে তাকালো, তার তাকানো মাত্রই তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। ছবিটা কোনো সাধারণ ছবি নয়, একটা বিয়ের ছবি। বরের সাজে আরাপ বসে আছে, মুখে সেই চেনা ভুবন ভুলানো হাসি। আর তার পাশে লাল বেনারসি পরে মাথা নিচু করে বসে আছে এক অপরূপ সুন্দরী মেয়ে। মেয়েটির মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। রোহি কাঠখোট্টা গলায় বলল, কিভাবে এবার বিশ্বাস হলো তো? এই মেয়েটাই ছিল আরাব ভাইয়ের প্রথম স্ত্রী। ওর নাম ছিল মেঘলা। 3 বছর আগে ঠিক এই বাড়িতেই ওকে নিয়ে সংসার পেতেছিল আরাব ভাই। আর আজকেও মেঘলার নামটাও মুখে আনে না। মেয়েটা কোথায় গেল, কিভাবে হারিয়ে গেল, কেউ জানে না। তুমি কি চাও তোমার পরিণতিও মেঘলার মতো হোক? রোহি কথাগুলো বলে ছবিটা তানিশার হাতে গুজে দিয়ে দ্রুত পায়ে চলে গেল। সে আর এক মুহূর্তেও দাঁড়ালো না। তানিশা সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার হাতে ধরা ছবিটা কাঁপছে। বিকেলের স্নান আলোয় ছবিতে থাকা আরাপের হাসি মুখটা এখন তানিশার কাছে কোনো প্রেমিকের নয়, বরং এক দক্ষ অভিনেতার মতো মনে হচ্ছে। বাতাসের শো শো শব্দে যেন ভেসে আসছে এক অদৃশ্য কান্না। তানিশা বুঝতে পারল না সে এখন কি করবে। তার সাজানো সংসার, তার বিশ্বাস, তার ভালোবাসা সবকিছুর উপর এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে এই একটি ছবি। আরাপ কি সত্যি তাকে ঠকিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো সত্য? তানিশা পাথরের মতো দাঁড়িয়ে আছে, তার হাতে ধরা সেই পুরনো ছবি। ছবিতে কয়েকটির পরনে লাল বেনারসি, গা ভর্তি গয়না, আর ঠোঁটে লেগে আছে লাজুক হাসি। পাশে বরের সাজে বসে থাকা আরাপও বেশ হাস্যোজ্জ্বল। তাদের দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে পরিবারের অন্য সদস্যরা, যার মধ্যে শাশুড়ি রাবেয়া খাতুনও রয়েছে। তানিশার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই সেই আরাপ যে তাকে কথা দিয়েছিল তানিশাই তার জীবনের প্রথম এবং শেষ নারী। অথচ এই ছবির প্রতিটি কোণ বলে দিচ্ছে আরাফের অতীতে অন্য কেউ ছিল, যাকে সে ধুমধাম করে সবার সম্মতিতেই বিয়ে করেছিল। তানিশার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। সে কিভাবে বিশ্বাস করবে তার ভালোবাসার মানুষটি এত বড় প্রতারক? জানালার বাইরে তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। বাগানের ঝিঁঝি পোকাদের একটানা ডাক তানিশার কানে এখন সাইরেনের মতো বাজছে। ঠিক সেই মুহূর্তে নিচে গাড়ির হর্ন বেজে উঠল। আরাপ ফিরেছে। প্রতিদিন এই শব্দটা শোনার জন্য তানিশা অধীর আগ্রহ অপেক্ষা করে। কিন্তু আজ শব্দটা তার কানে বিষের মতো লাগলো। কোনো অনুভূতি কাজ করছে না। তবুও অভ্যাসবশত সে ধীর পায়ে নিচে নেমে এলো। আরাপ গাড়ি পার করে হাসি মুখে দরজার সামনে এসে দাঁড়ালো। তানিশা দরজা খুলতেই আরাফের ক্লান্ত মুখে এক ঝলক সজীবতা ফিরে এলো। সে অভ্যাসবশত হাত বাড়িয়ে তানিশাকে কাছে টেনে গেল, টানতে গেল। কপালে সেই প্রত্যাহিক ভালোবাসার চুমোটাও আঁকতে চাইল, কিন্তু তানিশা বিদ্যুৎ বেগে পিছিয়ে গেল। তার চোখে মুখে এক তীব্র ঘৃণা ফুটে উঠেছে। আরাপ কিছু বুঝে ওঠার আগে তানিশা এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। আরাপ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত।
তানিশার এমন আচরণ তার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। বিয়ের পর থেকে কখনোই তানিশা এমন করেনি। আরাফের বুকের ভিতর একটা অজানা আশঙ্কার দানা বাঁধল। সে দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। বেডরুমে ঢুকে দেখল তানিশা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তার কাঁধটা কেঁপে কেঁপে উঠছে, চাপা কান্নার আওয়াজ ভেসে আসছে। আরাফ ধীর পায়ে এগিয়ে গেল, তানিশার কাঁধে আলতো করে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করলো, তানিশা জান, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কেউ কিছু বলেছে? তানিশা এক ঝটকায় আরাফের হাতটা কাঁধ থেকে সরিয়ে দিল, ঘুরে দাঁড়ালো আরাফের মুখোমুখি। তার ফর্সা মুখটা কান্না করায় লাল হয়ে আছে, চোখ দুটো আক্রোশে জ্বলছে। আরাফ তানিশার এই রুদ্রমূর্তি দেখে কিছুটা ভোঁকড়ে গেল। তানিশা চিৎকার করে বলে উঠল, তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ছোবে না আরাফ। আমি তোমার কি ক্ষতি করেছিলাম বলো তো? কেন আমাকে এভাবে ঠকালে? কেন আমার জীবনটা নিয়ে এভাবে ছিনিমিনি খেললে? আরাফ বিভ্রান্তের মতো তাকিয়ে রইল। সে কিছুই বুঝতে পারছে না। কি বলছো তানিশা? আমি তোমাকে ঠকাবো? আমি তো তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কি হয়েছে খুলে বলো তো? তানিশার রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বিছানার উপর রাখা সেই ছবিটা হাতে তুলে নিল। তারপর সেটা আরাফের মুখের সামনে ধরে বলল, এই নাও প্রমাণ, নিজের চোখে দেখেন, দেখো তোমার কীর্তি। এরপরও কি তুমি অস্বীকার করবে? আরাফ ছবিটার দিকে তাকালো। মুহূর্তের মধ্যে তার মুখের রং পাল্টে গেল, রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল তার চেহারা, যেন সে কোনো ভূত দেখছে। ছবিটা হাত দিয়ে স্পর্শ করতেই তার হাত কাঁপতে শুরু করলো। অস্পষ্ট স্বরে সে বলল, এটা এটা তুমি কোথায় পেলে তানিশা? তানিশা বাঁকা হেসে বলল, কোথায় পেলাম সেটা বড় কথা নয় আলাপ। বড় কথা হলো তুমি বিবাহিত, তোমার একটা অতীত ছিল, একজন স্ত্রী ছিল। সব তুমি আমার কাছে গোপন করেছো। আমি কি এতটাই ফেলনা ছিলাম যে আমাকে মিথ্যা বলে বিয়ে করতে হলো? আরাপ ছবিটা বিছানায় নামিয়ে রাখলো। সে মেঝের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। ঘরের ভিতর এক নীরবতা বিরাজ করছে, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ আর তানিশার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অবশেষে আরাপ মুখ তুলল। তার চোখে এখন আর ভয় নেই, আছে এক গভীর বিষণ্ণতা। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, আমি জানতাম একদিন না একদিন এই অতীত আমার সামনে এসে দাঁড়াবে। কিন্তু বিশ্বাস করো তানিশা, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমি শুধু তোমাকে হারাতে চাইনি বলে সত্যিটা বলিনি। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, কিন্তু আমি তার সাথে একদিনও সংসার করিনি। তানিশা তাচ্ছিল্যের হাসি হাসলো। বাহ, চমৎকার! ছবিটা দেখো আরাপ, মেয়েটার হাসি দেখো, দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ সে। আর তুমি বলছো সংসার করনি? তোমরা কি আমাকে বোকা পেয়েছো? আরাপ এবার মরিয়া হয়ে উঠল। সে তানিশার দুই বাহু শক্ত করে চেপে ধরলো। তানিশা ছাড়ানোর চেষ্টা করলেও আরাপ ছাড়লো না, আর চোখের দিকে তাকিয়ে বলল, আমার চোখের দিকে তাকাও তানিশা, আমি মিথ্যে বলছি না। তুমি সত্যটা জানো না, জানলে হয়তো আমাকে ঘৃণা করার আগে একবার ভাববে। আমাকে একটা সুযোগ দাও সব খুলে বলার। তানিশা শান্ত অথচ কঠিন গলায় বলল, সত্যি আমার কাছে পরিষ্কার আরাপ, নতুন করে আর কোনো মিথ্যে গল্প শোনার ইচ্ছে আমার নেই। শুধু একটা প্রশ্নের উত্তর দাও, এরপর তুমি যা বলবে আমি শুনবো। এই ছবিটা আমাকে কে দিয়েছে জানো? আরাব ব্রুকুসকে জিজ্ঞেস করলো, কেন? রুহি, তোমাদের প্রতিবেশী রুহি, সেই আমাকে এই ছবিটা দিয়েছে এবং তোমার আসল রূপ আমার সামনে তুলে ধরেছে। রুহির নাম শোনা মাত্রই আরাপের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। তার শরীরের সমস্ত শক্তি যেন নিমেষেই উবে গেল। সে ধপ করে বিছানায় বসে পড়ল। তার ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কিছুক্ষণ ফ্যাল করে তানিশার দিকে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে বলল, কি বললে রুহি? এটা অসম্ভব তানিশা, তুমি ভুল করছো। রুহি তোমাকে এই ছবি দিতে পারে না। তানিশা অবাক হয়ে বলল, অসম্ভব কেন হবে? সে নিজে আমার হাতে এই ছবি দিয়েছে। গতকালও তার সাথে আমার কথা হয়েছে। আরাব দু হাতে নিজের চুল খামচে ধরলো, তারপর পাগলের মতো উঠে গিয়ে আলমারির ড্রয়ার টান দিয়ে খুললো। সেখান থেকে একটা পুরনো ধুলো মাখা ফটো অ্যালবাম বের করে আনলো।
পাতার পর পাতা উল্টে একটা নির্দিষ্ট ছবিতে আঙ্গুল রাখলো সে। এই মেয়েটার কথাই কি তুমি বলছো? দেখো তো, এই মেয়েটাই কি রুহি? তানিশা ছবিটার দিকে তাকালো। হ্যাঁ, অবিকল সেই মেয়ে, সেই চোখ, সেই মুখ, সেই চোখের স্টাইল। তানিশা মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটাই রুহি। ওই আমাকে বলেছে। আরাপ তখন কান্না জড়িত গলায় বলল, তানিশা, তোমার কোথাও ভুল হচ্ছে, অথবা কেউ তোমার সাথে খুব ভয়ঙ্কর কোনো খেলা খেলছে। কারণ এই রুহি আমার প্রতিবেশী কেউ নয়, আমার মামাতো বোন ছিল। মামা মামি মারা যাওয়ার পর আমার বড় খালাই ওকে মানুষ করেছিল। কিন্তু আরাপ একটু থামলো, তার গলা ধরে আসে। কিন্তু আজ থেকে 3 বছর আগে এক মর্মান্তিক রোড অ্যাক্সিডেন্টে রুহি মারা গেছে। যে গাড়িতে রুহি ছিল সেটা দুমড়ে মুচড়ে গিয়েছিল। ওই স্পট ডেট ছিল তানিশা। যে মেয়ে 3 বছর আগে মারা গেছে, সেই কিভাবে গতকাল এসে তোমাকে এই ছবি দিতে পারে? তানিশার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। চারপাশ যেন বনবন করে ঘুরছে। মৃত মানুষ ফিরে এসেছে। রুহি কি মানুষ ছিল না? তাহলে গত 2 দিন ধরে সে কার সাথে কথা বলল, কার হাতের স্পর্শ পেল? তানিশার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে তুতলামি করে বলল, খবরদার আলাপ, বাঁচার জন্য তুমি মিথ্যে বলবে না। মৃত মানুষ কিভাবে এসব দিবে? হ্যাঁ। আলাপ তানিশার হাত ধরে বলল, আমি সত্যি বলছি তানিশা, আমি মিথ্যে বলছি না। তুমি চাইলে আমি তোমাকে ওর ডেথ সার্টিফিকেট দেখাতে পারি। আমি নিজেও বুঝতে পারছি না সব কি হচ্ছে। তানিশা বিম্বল হয়ে বসে পড়ল। তার যুক্তি বুদ্ধি সব গুলিয়ে যাচ্ছে। সে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তাহলে তাহলে ছবির ওই মেয়েটাকে, যার সাথে তোমার বিয়ে হয়েছিল? আরব দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, ওর নাম মেঘলা। সে আমার বড় খালার মেয়ে। ঘটনাটা 3 বছর আগের। বাবা মারা যাওয়ার পর আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। ব্যবসার অবস্থাও ভালো ছিল না। সেই সুযোগে বড় খালা আর মেঘলা মিলে আমাকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলে। মেঘলা আমার সাথে ভালোবাসার নাটক করে, কিন্তু আসলে ওর নজর ছিল আমার সম্পত্তির উপর। একদিন আমাকে জোশের সাথে কিছু একটা মিশিয়ে খাইয়ে দেয়, আর তারপর ব্ল্যাকমেইল শুরু করে। সম্মান বাঁচাতে আমি বাধ্য হয়েছিলাম ওকে বিয়ে করতে। 20 লাখ টাকা কাবিন ছিল। তানিশা একমনে শুনছে। আরাফের গলার স্বরে এমন কিছু একটা আছে যা অবিশ্বাস করা কঠিন। আরাফ আবার বলতে লাগলো, বিয়ের রাত থেকেই ওর আসল রূপ বের হতে থাকে। ওর ডিভোর্সের জন্য চাপ দিতে থাকে এবং কাবিনের টাকা দাবি করে। খোঁজ নিয়ে জানতে পারি এক ছেলের সাথে ওর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ছেলেটা নেশাখোর আর গরিব। ওদের টাকার দরকার ছিল। আমি আর ঝামেলা বাড়াতে চাইনি। সম্মান বাঁচাতে আমি ওকে ডিভোর্স দেই এবং ও 20 লাখ টাকা নিয়ে সেই ছেলের সাথে পালিয়ে যায়। এরপর থেকে ওর আর কোনো খোঁজ নেই। মেয়ের এই কলঙ্ক সইতে না পেরে বড় খালাও হার্ট অ্যাটাকে মারা যায়। বিশ্বাস করো তানিশা, খাতা কলমে বিয়ে হলেও স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আমাদের মধ্যে ছিল না। আমি শুধু পরিস্থিতির শিকার ছিলাম। গল্পটা শেষ করে আরাপ তানিশার দিকে তাকালো। তার চোখে জল। সে তানিশার হাতটা ধরতে চাইলো। আমি জানি তোমাকে না জানি আমি ভুল করেছি, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যদি আমার এই অন্ধকার অতীতের কথা শুনে তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি তোমাকে ছাড়া বাঁচবো না তানিশা। তানিশা হাতটা সরিয়ে নিল। সে উঠে দাঁড়ালো, তারপর বিদ্রূপের হাসি হেসে হাততালি দিয়ে উঠল। বাহ, অসাধারণ আলাপ! তুমি তো খুব ভালো গল্প বানাতে পারো। সিনেমার স্ক্রিপ্ট রাইটার হলে ভালো করতে। মৃত মামাতো বোন ফিরে এসে ছবি দিয়ে যায়, আর লোভী স্ত্রী টাকা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়। শব্দ সৈন্যদের, আর তুমি ধোয়া তুলসী পাতা। কি ভেবেছ আমি এসব গাঁজাখুরি গল্প বিশ্বাস করব? আর অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। তানিশা, বিশ্বাস করো। তানিশা তাকে থামিয়ে দিয়ে কঠিন গলায় বলল, আর একটা কথাও না। আমার বিশ্বাস ভেঙে গেছে আরাপ। আর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক থাকে না। আমি কাল সকালেই বাবার বাড়ি চলে যাব। আমি আর এক মুহূর্তেও এই মিথ্যার প্রসাদে থাকতে চাই না। আরাপ আর কিছু বলল না। সে জানে এখন কোনো কথাই তানিশার কানে ঢুকবে না। সে মাথা নিচু করে বসে রইল। তার দীর্ঘশ্বাসটা ঘরের ভারী বাতাসকে আরো বিষাক্ত করে তুলল। তানিশা বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার গাঢ় হয়েছে। বাতাসের শো শো শব্দে মনে হচ্ছে
কেউ যেন অট্ট হাসি হাসছে। তানিশা জানে না কোনটা সত্য আর কোনটা মিথ্যে। রুহি যদি মৃত হয় তবে ছবিটা কে দিল, আর মেঘলা যদি পালিয়ে গিয়ে থাকে তবে ওই তালাবদ্ধ ঘরে কার স্মৃতি আগলে রেখেছে আরাপ? নাকি মেঘলা পালায়নি? ওই নিষিদ্ধ ঘরের অন্ধকারের সাথে মেঘলার কি কোনো যোগসূত্র আছে? তানিশার মনে হলো এ বাড়ির প্রতিটি দেওয়াল, প্রতিটি ইট যেন এক একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রেখেছে। আর সে এখন সেই রহস্যের জাতাকলে পিষ্ট হতে চলেছে। চলবে নিষিদ্ধ ঘর গল্পের প্রথম অংশ, লেখা শিহাব হোসেন।